সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একটি পাহাড় থেকে কি মধ্যপ্রাচ্যের চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তারা খুব শিগগিরই ইরানের পিক এক্স পাহাড়ে হামলা করবে এবং সেই হামলায় জড়িয়ে যেতে পারে ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, পিক এক্স পাহাড়ে কি আছে? এদিকে ইরানের আইআরজিসি পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ধরনের হামলা যদি হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে এবং ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায় ইরান হামলা চালাবে। ইসরায়েলকে লক্ষ্য করে 500 খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ছুড়বে। এদিকে হরমুজ প্রণালী এলাকায় ইরান 10,000 স্নাইপার মোতায়েন করেছে। অন্যদিকে ইয়েমেন যে সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপ করেছে তার আওতায় তার অংশ হিসেবে সৌদি আরব থেকে তেলবাহী 2টি জাহাজ যাচ্ছিল, সেই 2টি জাহাজকে ফেরত পাঠিয়েছে। বাব আল মানদেব প্রণালী ক্রস করতে দেয়নি। এছাড়া আরো 6টি জাহাজ সৌদি আরবের তেল আনার জন্য যাচ্ছিল, তাদেরকেও প্রবেশ করতে দেয়া হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বেড়েছে এবং বর্তমানে কিছুক্ষণ আগের খবর, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেলের দাম $94.72 পৌঁছেছে। গতকাল যা ছিল তার চেয়েও বেড়ে গেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, তার দাম বর্তমানে $87.78 প্রতি ব্যারেল তেলের দাম। এই পরিস্থিতিতে একদিকে যেমন বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজার মারাত্মক রকমের অস্থিতিশীল হয়ে পড়েছে, তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিক এক্স পাহাড়ে হামলার ঘোষণা এবং তাতে ইসরায়েলের জড়িয়ে যাওয়া আর ইরানের পাল্টা হুঁশিয়ারি, এতে আরো ভয়াবহ উদ্বেগ, অস্থিতিশীলতা এবং বড় রকমের যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। আসলে পরিস্থিতি যাচ্ছে কোথায়? ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার এই সংকট আসলে বিশ্বকে কোথায় নিয়ে ঠেকাবে এবং এর শেষ পরিণতি কোথায়? সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন প্রথমেই পিক এক্স পাহাড়ে মার্কিন প্রেসিডেন্ট যে হামলার হুঁশিয়ারি দিয়েছেন, কেন এই হুঁশিয়ারি দিলেন, পিক এক্স পাহাড়টা কি কি আছে সেখানে এবং সেখানে কেন ইসরায়েল জড়িয়ে যেতে চায়, আর ইরান বা এত ভয়াবহ যুদ্ধের অর্থাৎ পাল্টা হামলার, পাল্টা যুদ্ধের কেন হুঁশিয়ারি দিচ্ছে? পিক এক্স পাহাড়টা হচ্ছে ইরানের মধ্যাঞ্চলে যে নাতানজ পরমাণু কেন্দ্র যেটা ইস্পাহানে, সেই পরমাণু কেন্দ্রের কয়েক মাইলের ভেতরেই এই পিক এক্স পাহাড় অবস্থিত। সেখানে আমেরিকা, ইসরায়েল তারা বলছে ইরানের নতুন পরমাণু ঘাঁটি আছে, পরমাণু স্থাপনা আছে। সেই পরমাণু স্থাপনায় ইরান গোপনে হাজার হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং আগে ফোর্দো, নাতানজ সহ যে 3টি পরমাণু স্থাপনা হামলা চালিয়েছিল, সেই জায়গা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম, ইরানের হাতে যে 1000 পাউন্ড বা 450 কেজি মতো সমৃদ্ধ ইউরেনিয়াম, 60 মাত্রার ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম এই পিক এক্স পাহাড়ে নাকি আনা হয়েছে। এটা দাবি ইসরায়েলের। এই দাবি, এই তথ্য আমেরিকাকে জানিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প সেই তথ্য অনুযায়ী নতুন করে হামলা চালাবে পিক এক্স পাহাড়ে ইরানের পরমাণু কেন্দ্রে। আন্তর্জাতিক বা পশ্চিমা রিপোর্টগুলো বলছে যে এই পিক এক্স পাহাড়ে যে পরমাণু স্থাপনা ইরান তৈরি করেছে তা এখনো পুরোপুরি চালু হয়নি, নির্মাণাধীন। কিন্তু আমেরিকা, ইসরায়েল আগে এটা শেষ করে দিতে চায় এবং এখানে রাখা আছে ওই সমৃদ্ধ ইউরেনিয়াম। তবে পশ্চিমা গবেষকরা বা বিশ্লেষকরা বলছে যে পিক এক্স পাহাড়ে ইরান যে পরমাণু স্থাপনা তৈরি করেছে তা ধ্বংস করা মোটামুটি ভাবে কোনোভাবেই সম্ভব না। তার কারণ হচ্ছে এটা অত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মূল স্থাপনা বা মূল কেন্দ্র যেটা, সেটা পাহাড়ের অনেক বেশি গভীরে এবং তার দরজাগুলো যে প্রবেশ পথ, সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা এই বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা যাবে না, এমনভাবেই তৈরি করা হয়েছে। কারণ ইরানের বিভিন্ন সময়কার অভিজ্ঞতার আলোকে নতুন করে এই পিক এক্স পাহাড়ের পরমাণু স্থাপনা তৈরি করা হচ্ছে এবং এটা ওই রকমের শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরক্ষামূলক ব্যবস্থা এখানে আছে,
যার কারণে এটা সহজে ধ্বংস করা যাবে না। বিমান হামলা দিয়ে মূল কেন্দ্র ধ্বংস করা যাবে না। এই কেন্দ্র যদি নস্যাৎ করতে হয় বা এখান থেকে যদি সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে হয়, তাহলে এখানে স্থল অভিযান চালানো ছাড়া কোনো বিকল্প উপায় নেই। বাট স্থল অভিযান চালাতে গেলে সেটা হবে আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি প্রাণঘাতী এবং ভয়াবহ চ্যালেঞ্জিং। কারণ এত পাহাড়ের গভীরে গিয়ে অজানা অচেনা লোকেদের পক্ষে এখানে অভিযান চালানো কঠিন ব্যাপার। ঠিক যেহেতু এটা নতুন একটা প্রতিষ্ঠান স্থাপনা, সে কারণে তার প্রতিরক্ষার জন্য ইরান ওই রকমই সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বন করেছে, সব ধরনের ব্যবস্থা রেখেছে। অতএব স্থল অভিযান চালাতে গেলে মার্কিন বা ইসরায়েলি সেনাদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইসরায়েল এবং আমেরিকা এই হামলায় জড়িত হবে বা এই হামলা চালাবে, ইরান কি করবে? ইরান এখানে পরিষ্কার করে বক্তব্য দিয়েছে, যদি এই ধরনের কোনো হামলা চালায় আমেরিকা ইসরায়েল, তাহলে ইরানের আইআরজিসির পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে একদম সাথে সাথেই ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলা শুরু হবে, পুরো মধ্যপ্রাচ্যে হামলা ছড়িয়ে পড়বে এবং ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায় হামলা চালানো হবে, প্রতিটি কর্নারকে লক্ষ্যবস্তু করা হবে এবং অন্তত 500 খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ছোড়া হবে ইসরায়েলকে লক্ষ্য করে। খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটা কি? খাইবার শেখান ক্ষেপণাস্ত্র হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 2000 কিলোমিটার, অর্থাৎ ইরান থেকে ছুড়লে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটা 1.5 টন 1500 কেজি ওয়ারহেড বহন করতে পারে। একটা ওয়ারহেডের ওজন 1500 কেজি, অর্থাৎ 1.5 টন 37.5 মন। এইরকম একটা ওয়ারহেড বিস্ফোরিত হলে সেখানে কি হবে আপনি কল্পনা করেন। ইরান বলেছে অন্তত 500 খাইবার শেখান ইসরায়েলে মারা হবে। তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়েই তো প্রশ্ন। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, আমেরিকা ইসরায়েলের কাছে কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার কোনো প্রযুক্তি নেই। ফলে পিকেক্স মাউন্টেনে বা এই পাহাড়ে আমেরিকা ইসরায়েল হামলা চালাবে কি চালাবে না তার হিসাব নিকাশ তারা করুক, সেই সিদ্ধান্ত তারা নিক। ইরান তার বক্তব্য কিন্তু পরিষ্কার করে দিয়েছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও বলেছিলেন যে আমরা হামলা চালাতে পারি ইরানের পরমাণু স্থাপনা আবারও, কিন্তু তিনি তা করেননি। দেখা যাক এবার কি হয়। তবে ইরান এবার ব্যাপক মাত্রায় প্রস্তুত। তার বড় কারণ হচ্ছে আমরা গত কয়েকদিনের ইরানের হামলা যে ধরন দেখছি, তাতে ইরান যা করেছে মেইনলি মধ্যপ্রাচ্যের যত দেশে মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটা ঘাঁটিতে ব্যাপকভাবে, আমি গতকালকেও বলেছি আজকেও বলি, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, তারপরে যে সমস্ত গোয়েন্দা বিমান বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে যে সমস্ত বিমান, সেগুলোর উপর হামলা চালিয়েছে। KC-135, KC-17, KC-46 এই ধরনের রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান বা পরিবহন বিমান, এগুলোর উপর হামলা চালিয়েছে। প্রচুর পরিমাণে ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমানের হ্যাঙ্গারে হামলা চালিয়েছে। একটা F-15 জঙ্গি বিমান ধ্বংস হয়েছে, কয়েকটা F-35 বা F-16 এই সমস্ত বিমান ধ্বংস হয়েছে। বেশ কিছু সেনা নিহত হয়েছে। আমরা সবাই জানি সেই সেনাদের লাশ গতকাল আমেরিকা পৌঁছেছে, সেই লাশ রিসিভ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে AP বার্তা সংস্থা AP, অ্যাসোসিয়েটেড প্রেস, এই অ্যাসোসিয়েটেড প্রেস খবর দিচ্ছে যে ইরানের হামলায় অন্তত 500 সেনা আহত হয়েছে। নিহতের কথা বলছে না। 500 সেনা যদি আহত হয় তাহলে নিহত কতগুলো হতে পারে মোটামুটি একটা কল্পনা করা যেতে পারে। তার মানে ইরান কিন্তু যথেষ্ট প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে এবং অ্যাগ্রেসিভ হামলা চালাচ্ছে, ডিফেন্সিভ না, এখন ইরান অনেকটা অফেন্সিভ। তো যে কথা বলছিলাম, মধ্যপ্রাচ্যের এই যে সিস্টেম, রেডার ম্যাডার, এই সমস্ত সিস্টেম, এইগুলো ধ্বংস করে দিয়ে আমেরিকাকে প্রকৃতপক্ষে কানা করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে। আমেরিকা তার প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক রাখতে পারছে না। ইরান যে বিমান হামলা চালাবে বা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাবে, এই সমস্ত হামলা চালালে সে শনাক্ত করতে পারবে না এবং সেগুলোকে ধ্বংস করতে পারবে না। গতকালকে শুনলাম যে কুয়েতের আকাশে ইরানের ড্রোন ঘুরে বেড়াচ্ছে, হয় গোয়েন্দা ড্রোন অথবা শনাক্ত করছে কোনো কিছু, যাই হোক সেই ড্রোন নিরাপদে ঘুরে ফিরে আসলো, কিন্তু আমেরিকা সেই ড্রোনকে কিছুই করতে পারেনি। তার মানে দাঁড়াচ্ছে মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আর্লি ওয়ার্নিং সিস্টেম, রাডার সিস্টেম, এই সমস্ত সবকিছু ধ্বংস হয়ে গেছে। একইভাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতেও চলছে। এবং গতকালকেই তো আমি বলেছিলাম যে জর্ডানের যে পরিমাণে হামলা চালাচ্ছে ইরান, তাতে আগামী আর 4-5 দিন যদি এইভাবে হামলা চালাই তাহলে জর্ডানের বিমান ঘাঁটিগুলো আর সচল থাকবে না, অচল হয়ে যাবে। এরই মধ্যে কয়েকটা গেছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে
মার্কিন সেনা নিহত হলো জর্ডানে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে, এর জন্য জর্ডানকে দায়ী করেছে। তিনি বলছেন যে এগুলো আসলে জর্ডানের হাতে দিয়ে আমরা ভুল করেছি, এগুলো নিজেদের জিনিস নিজেদেরই রক্ষা করার দরকার ছিল। আসলে কি ব্যাপারটা তাই? ব্যাপারটা হচ্ছে যে জর্ডানের কি ক্ষমতা আছে মার্কিন ঘাঁটি রক্ষা করবো? ওখানে তো মার্কিন সেনারাই টিকতে পারছেন, জর্ডান কি করবে? আমরা নতুন করে আরেকটা খবর পাচ্ছি যে হরমুজ প্রণালী এলাকায়, হরমুজ প্রণালীর যে উপকূল, এই উপকূল জুড়ে ইরান অন্তত 10,000 স্নাইপার মোতায়েন করেছে। তার মানে আশঙ্কা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে ইরানের দক্ষিণ উপকূল দিয়ে আমেরিকা স্থল অভিযান চালানোর চেষ্টা করতে পারে। যদি তাই চালায় তাহলে এই স্নাইপারগুলো আমেরিকার সেনাদের জন্য ভয়াবহ প্রাণঘাতী হয়ে দাঁড়াবে। এদিকে সৌদি আরব, কুয়েত, বাহরাইন এই সমস্ত দেশে গতকাল আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি যে ছোটখাটো বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তাদের দাবি, অর্থাৎ কুয়েত, বাহরাইন, সৌদি আরব এই সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি থাকার কারণে ইরান এই সমস্ত দেশে হামলা চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং আমেরিকাও সেখান থেকে হামলা চালাচ্ছে। এই যে প্রতি মুহূর্তে বিস্ফোরণ ভয়াবহ একটা প্যানিক সৃষ্টি করছে, জনজীবনকে একদম অস্থির করে তুলেছে, ভয়ের ভিতরে ঠেলে দিয়ে, উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে ঠেলে দিয়েছে। এর জন্য মূল দায়ী হচ্ছে মার্কিন ঘাঁটি। অর্থাৎ মার্কিন ঘাঁটি যদি না থাকতো তাহলে এই অবস্থা তৈরি হতো না। এই সমস্ত দেশের জনগণের বক্তব্য হচ্ছে এই সমস্ত দেশের সরকার আমেরিকার ঘাঁটি তৈরি করতে দিয়ে আজকে এই বিপদ ডেকে এনেছে। বাস্তব একটা কথা বলি, গতকালকে কুয়েত থেকে আমাকে একজন মেসেজ পাঠিয়েছে, ভদ্রলোকের নাম প্রকাশ করছি না, কিন্তু আমাকে মেসেজ পাঠানোর মূল কারণ হচ্ছে, হোয়াটসঅ্যাপে মূল মেসেজ পাঠিয়েছে, এর মূল সূত্রটা হচ্ছে এক সময় আমি যে গাড়িটা ব্যবহার করতাম সে গাড়ি সে চালাতো, সে এখন কুয়েতে গেছে, এই তো মাস 2-3 হলো। সে গতকালকে বলল যে স্যার, এত ভয়াবহ হামলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র এসে যখন আঘাত করে তখন বিল্ডিং গুলো থর করে কাঁপে, মনে হয় ভূমিকম্প, মনে হয় যে কখন না জানি বিল্ডিং ধসে পড়ে, প্রতিটা মুহূর্তে মনে হয় যে জীবন অনিশ্চিত, যে কোনো মুহূর্তে মারা যাব, কখন কি হয় বলা যায় না, এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। বলে যে আমি প্রথম যখন এসেছি তখন এতটা ছিল না, কিন্তু এখন যে সমস্ত ক্ষেপণাস্ত্র হামলা হয় সেগুলো ভয়াবহ, অনেক বড় বড় বিরাট বিস্ফোরণ ঘটে। বললো যে বিস্ফোরণ যখন ঘটে তখন আগুনের হলকা ছোটে। এইগুলো তো প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণ বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্দান এই সমস্ত দেশের জনগণকে দেখতে হচ্ছে, এই প্যানিকের ভেতরে তাদেরকে থাকতে হচ্ছে। শুধু তাই না, ইরান যে শুধুমাত্র মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ব্যাপারটা তা কিন্তু এখন না। গতকালকে বাহরাইনের একটা হোটেলে যেখানে মার্কিন সেনারা ছিল, সেই হোটেলে ইরান ড্রোন হামলা চালিয়েছে এবং সেই হোটেলে আগুন জ্বলছে, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আগুন জ্বলছে। তো সেখানে হোটেল, তো সেখানে তো বেসামরিক লোকজন থাকার কথা। এবং এই যে হোটেলের খবর ইরান পাচ্ছে কি করে? বিভিন্ন দেশের বেসামরিক লোকজন ইরানকে তথ্য দিচ্ছে যে এখানে মার্কিন সেনা আছে বা এই ঘাঁটিতে এই আছে, ইরান সেখানে হামলা চালাচ্ছে। তো এই পরিস্থিতিতে যা দাঁড়াচ্ছে যে এই সমস্ত দেশে একসময় বড় রকমের গণবিস্ফোরণও ঘটে যেতে পারে, কিছু বলা যাচ্ছে না যা পরিস্থিতি। একসময় সরকার বিরোধী আন্দোলনও তৈরি হয়ে যেতে পারে যা পরিস্থিতি, কোনো কিছু আসলে বোঝা মুশকিল, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যা পরিস্থিতি তাতে তো এই সমস্ত দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে যে আমেরিকার ঘাঁটির কারণে কেন আজকে আমাদেরকে এত দুর্ভোগের ভেতরে থাকতে হবে। যা হোক দর্শক, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে আমি যে আলোকপাত করলাম তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। যেমন ইয়েমেনের হুতিরা সৌদি আরবের উপরে নৌ অবরোধ আরোপ করেছে, অর্থাৎ বাব আল মানদেব প্রণালী বা সমুদ্র ব্যবহার করে সৌদি আরব কোনো তেল বা পণ্য রপ্তানি করতে পারবে না, কিংবা কোনো দেশের জাহাজ বাব আল মানদেব প্রণালী পার হয়ে সৌদি আরবে যেতে পারবে না। তো এর আওতায় গতকালকে অন্তত 2টো জাহাজ যারা সৌদি আরব থেকে তেল নিয়ে বাব আল মানদেব প্রণালী পার হতে চাচ্ছিল তাদেরকে পার হতে দেয়নি, তাদেরকে হুতি সমর্থিত সেনাবাহিনী ফিরিয়ে দিয়েছে। আবার বাব আল মানদেব প্রণালীতে বাইরে থেকে প্রবেশ করতে চাচ্ছিল যারা সৌদি আরবে তেল আনতে চাচ্ছিল, এরকম 6টি জাহাজ ফেরত দিয়েছে হুতিরা। বাব আল মানদেব প্রণালীতে ঢুকতে দেয়নি, তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং হরমুজ প্রণালীতে তো কঠিন অবস্থা, সেখানে পাল্টা হামলা ঘটনা চলছে। গত রাতেও আমেরিকা ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, এমনকি তেহরানের উপর হামলা চালানোর চেষ্টা করেছিল, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেট করেছিল। এবং ইরানের উত্তরাঞ্চলেও নাকি হামলা হয়েছে, বিশেষ করে তাবরিজে, উরুমিয়া এই সমস্ত এলাকায়। এর জবাবে ইরান কুয়েত, বাহরাইন এবং জর্দানে হামলা চালিয়েছে। তার মানে পরিস্থিতি যথেষ্ট নাজুক এবং হরমুজ প্রণালীতে পরিস্থিতি মোটেই উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। কোনো মতেই আমেরিকা হরমুজ প্রণালীকে মুক্ত করতে পারছে না। শুধু তাই না, গতকাল মার্কিন কংগ্রেসের যুদ্ধমন্ত্রী পেট হেগসেথকে তলব করা হয়েছিল, সেখানে তিনি নতুন করে আরো $87.5 বিলিয়ন চেয়েছে যুদ্ধের ব্যয় মেটানোর জন্য।
এবং তিনি জানিয়েছেন যে $37.5 বিলিয়ন এ পর্যন্ত খরচ হয়েছে যুদ্ধে। কিন্তু আমেরিকানরা বা কংগ্রেসম্যানরা সবাই বলছে যে পিট হেগসেট যে খরচের কথা বলছে এটা কম, গোপন করছে, খরচের চেয়ে আরো অনেক বেশি হয়েছে। এবং কংগ্রেসম্যানরা পিট হেগসেটকে, যুদ্ধমন্ত্রীকে চেপে ধরেছিল যে আপনারা যুদ্ধ বলেছিলেন যে সবকিছু শেষ, ইরানের সমস্ত সামরিক সক্ষমতা শেষ, পরমাণু স্থাপনা ধ্বংস করে দিয়েছেন, এখন নতুন করে আবার হামলা চালাচ্ছেন এবং যুদ্ধের জন্য এত বিরাট বাজেট চাচ্ছেন কেন, কি হয়েছে, ঘটনা কি, যুদ্ধ কবে শেষ করবেন? কিছুর জবাব দিতে পারেনি মার্কিন যুদ্ধমন্ত্রী। এই পরিস্থিতিতে একদম মধ্যপ্রাচ্যের অবস্থা আরো অনিশ্চিত হয়ে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে তেলের দাম নতুন করে বেড়ে গেছে। আজকে আমি যখন এই ভিডিও করছি তার একটু আগে খবর নিলাম, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল $94.72, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা প্রতি ব্যারেল তেলের দাম $87.78। এগুলো সব অপরিশোধিত তেলের দাম, পরিশোধিত তেলের দাম আরো বেশি। এখন যদি প্রায় $95 হয় এক ব্যারেল তেল, তার মানে এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি 17 এপ্রিল সই হয়েছিল ইসলামাবাদ সমঝোতা স্মারক, তারপরে তেলের দাম কিন্তু ব্যারেল প্রতি $70 নিচে চলে এসেছিল। আমরা যদি $70 ধরি তাহলে এখন 95, তার মানে $25 বেড়ে গেছে ব্যারেল প্রতি, তার মানে 3 ভাগের 1 ভাগ দাম বেড়ে গেছে আরো। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি, বিশ্ব তেলের বাজার আবার অস্থিতিশীল হয়ে পড়েছে, আবার চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ভিতরে আমেরিকা, ইসরায়েল যদি ইরানের উপরে ওই যে পিকেক্স পাহাড়ে হামলার কথা বলা হচ্ছে, সেখানে যদি হামলা চালায় তাহলে ইরান এই যুদ্ধ আরো বিস্তৃত করবে এবং ইসরায়েলের উপরে মারাত্মক আঘাত করবে। হুরমুজ প্রণালী বা বাব আল মানদেব প্রণালী আরো কঠোর হবে। তাহলে বিশ্ব ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় আমেরিকা এই ঝুঁকি নেবে কিনা, ইসরায়েল এই ঝুঁকি নেবে কিনা, বিশ্ববাসী, বিশেষ করে রাশিয়া, চীনের মতো প্রভাবশালী দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এইরকম সমৃদ্ধ অর্থনীতির দেশ, তারা এই ঝুঁকি নিতে যাবে কিনা সেটা হিসাব করা দরকার, তাদের বিবেচনা করা দরকার, এবং তারা আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু বলবে কিনা সেটাও তাদের বোঝা উচিত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? আসলে আমেরিকা, ইসরায়েল কি ইরানের পরমাণু স্থাপনা, যেটা পিকেক্স পাহাড়ের কথা বলা হচ্ছে, সেখানে কি হামলা চালাতে যাচ্ছে? এবং যদি হামলা চালায় তাহলে কিন্তু ইরান পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের উপর। প্রতিটি কর্নারকে তারা লক্ষ্যবস্তু করবে। ইরান কি এই হুমকি বা এই হুঁশিয়ারি বাস্তবায়ন করতে পারবে? কি মনে হয়? সেখানে বলা হয়েছে ইরান 500 খাইবার সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এটা কি সম্ভব কিনা ইরানের পক্ষে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আজ 22শে জুলাই 2026। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ইরান আবারও বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ইরান এবার দাবি করেছে তারা আরও কয়েকজন মার্কিন সেনাকে খতম করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, একজন মার্কিন সেনার মৃত্যুর বদলা বহুগুণ বেশি শক্তি প্রয়োগ করে নেওয়া হবে। ইরান কেন একজন শহীদ সুন্নি ধর্মগুরুর নাম লিখে মার্কিন ঘাঁটির দিকে সুসাইড ড্রোন পাঠালো, সেই বিষয়টিও আজ আপনাদের জানাবো। এদিকে প্রকাশ্যে এসেছে অপারেশন নাসের 2 এর নতুন ভিডিও। শুরু হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোনের বৃষ্টি। দর্শক বন্ধুরা, আজকের হেডলাইনগুলো যেমন ভারী, ভিতরের খবরগুলোও ঠিক ততটাই ভারী। তাহলে চলুন শুরু করি আজকের প্রথম বড় খবর দিয়ে। ইরান আবারও দাবি করেছে তারা বেশ কয়েকজন মার্কিন সেনাকে খতম করেছে। আর আজ 22শে জুলাইয়ের সবচেয়ে আলোচিত খবর এখন এটি। ইরানের দাবি এবার তাদের হামলার লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক কমপ্লেক্স রুকবান। সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলেও ইরান দাবি করেছে। গতকাল 21শে জুলাই সন্ধ্যায় আসা খবর অনুযায়ী ইরানের মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অপারেশন নাসের 2 এর 24তম ওয়েবের অধীনে জর্ডানে থাকা ওই রুকবান কমপ্লেক্সে রীতিমতো মিসাইলের বৃষ্টি করেছে। আইআরজিসি বলছে এই কমপ্লেক্সটি জর্ডান এবং সিরিয়া সীমান্তের খুব কাছে অবস্থিত, আর এখানেই মার্কিন সেনা মোতায়েন ছিল। তবে এখানে বলে রাখি, জর্ডানের এই ঘাঁটিটি কিন্তু আগের সেই ঘাঁটিটা নয় যা আমরা দুদিন ধরে আলোচনা করছি, এটা একেবারে আলাদা। এদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে মার্কিন যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ তুলেছে।
তাদের দাবি আমেরিকা বিশ্বের সামনে প্রকৃত ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম পরিসংখ্যান তুলে ধরছে। আইআরজিসি তাদের বক্তব্যে আরও বলেছে, যেসব সেনা আধুনিক অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের হত্যা করে পৃথিবীর কোনো ভাষাতেই তাদের হিরো বলা যায় না। খুব শীঘ্রই ইরান এই যুদ্ধ অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী রুকবান সেই এলাকাগুলোর একটা যেখানে গত কয়েকদিন ধরেই ইরানের মিসাইল এবং সুসাইড ড্রোনের লাগাতার হামলার দাবি করা হচ্ছে। ইরানের এই দাবি যদি সত্যি হয়ে থাকে তাহলে এর অর্থ হলো জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের চাপ ক্রমশ বাড়ছে, আর সেই সঙ্গে এটাও ইঙ্গিত করছে যে আমেরিকার প্রাণহানির ঘটনা এখানেই শেষ নয়। এবার শুনুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে একটা বিশাল ধ্বংসলীলার একেবারে খোলাখুলি হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি আর একজন মার্কিন সেনাকেও মারে তবে তার বদলে ইরানকে বহুগুণ বড় মূল্য চোকাতে হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের এই বয়ানটি ইরানের ওই সর্বশেষ হামলার ঠিক আগে এসেছিল। অর্থাৎ এরপর ট্রাম্প কি বলবেন বা কি অ্যাকশন নেবেন তা এখনও অজানা। গতকাল 21শে জুলাই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে তিনি পেন্টাগনকে কড়া নির্দেশ দিয়েছেন প্রতিটি মার্কিন সেনার মৃত্যুর জবাব যেন বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ইরানে আরও ধ্বংসাত্মক হামলা চালানো হোক। তিনি লিখেছেন, যতবার ইরান কোনো মার্কিন সেনাকে মারবে ততবার সেই এক মৃত্যুর দাম ইরানকে বহু গুণ বেশি দিয়ে চোকাতে হবে। ট্রাম্প জানিয়েছেন এই নির্দেশ তিনি মার্কিন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান এবং সমস্ত সেনা কমান্ডারদের কাছে পৌঁছে দিয়েছেন। এরই মধ্যে এক মার্কিন অফিসার জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার এই হামলা এখনই থামবে না। যদিও পর্দার পিছনে টুকটাক হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে টুকটাক আলোচনা চলছে, মানে একদিকে মিসাইল লাগাতার ছুটছে, অন্যদিকে আলোচনাও টুকটাক চলছে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, মার্কিন সেনাদের ক্ষতি বাড়লে ইরানের উপর আগের চেয়ে অনেক বড় হামলা হতে পারে। হয়তো সেই হামলা আজই হতে পারে। মানে এখন প্রতিটি নূতন মৃত্যু শুধু একটা ক্ষতি থাকবে না, বরং আরও বড় ধ্বংসলীলার বাহানা হয়ে দাঁড়াতে পারে। এবার তৃতীয় খবরটি শুনুন। ইরান একজন শহীদ সুন্নি ধর্মগুরুর নামে একটি ড্রোন তৈরি করে সেটি মার্কিন ঘাঁটির দিকে পাঠিয়েছে। এই ধর্মগুরু ঠিক একদিন আগেই হামলার শিকার হয়েছিলেন। ইরানের প্রেস টিভি গতকাল 21শে জুলাই এমন একটি ছবি প্রকাশ করেছে যা এই যুদ্ধকে শুধু আর সামরিক সংঘাতে আটকে রাখেনি, বরং এটাকে একটা আবেগময় বার্তায় পরিণত করেছে। সামনে আসা এই ভিডিওর সাথে প্রেস টিভি লিখেছে যে শহীদ ইরানি সুন্নি আলেম মৌলানা মোহাম্মদ আনোয়ার রিগির নামে তৈরি করা একটি সুসাইড ড্রোন মার্কিন সামরিক ঘাঁটির দিকে লঞ্চ করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটি একদিক থেকে একটা অত্যন্ত বড় বিষয়। ইরান একটা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সেখানে বেশ ভালো সংখ্যায় সুন্নিরাও থাকেন এবং ইরান তার প্রত্যেক নাগরিকের খেয়াল রাখে। এই হামলার মাধ্যমে সেই বার্তাই দেয়া হয়েছে। মৌলানা মোহাম্মদ আনোয়ার রিগি বেশ জনপ্রিয় ছিলেন। তিনি ইরানের সীমান্ত শহর মির্জাভে ওখানে জুম্মার ইমাম ছিলেন। রিপোর্ট অনুযায়ী ইরান আমেরিকা উত্তেজনার মধ্যেই গত পরশু 20শে জুলাই অজানা সশস্ত্র দুষ্কৃতীরা, যাদের ভাড়াটে খুনি বলা হচ্ছে, তারা তাকে হত্যা করে। আর তার হত্যার কয়েক ঘন্টার মধ্যেই ইরান একটা সুসাইড ড্রোনে তার নাম লিখে মার্কিন ঘাঁটির দিকে পাঠায়। অর্থাৎ ইরান এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই যুদ্ধে তাদের কাছে শিয়া বা সুন্নির কোনো ভেদাভেদ নেই, বরং যে ব্যক্তি এই লড়াইয়ের শিকার হবেন তিনি তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এবার চতুর্থ খবর শুনুন। ইরান ফের একবার আমেরিকার ঘাঁটিগুলোর উপর মিসাইল ও ড্রোনের বৃষ্টি করেছে। আর এই ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে যে অপারেশন নাসির 2 এর 24তম তরঙ্গে মার্কিন ঘাঁটিগুলোতে অত্যন্ত জোরদার হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির মতে গতকাল 21শে জুলাই দুপুরে আইআরজিসি এই ছবি প্রকাশ করে জানিয়েছে যে আমেরিকার ঠিকানাগুলোর উপর একসঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সুসাইড ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে যে এই অপারেশনে সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল, লিকুইড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সুসাইড ড্রোন একসঙ্গে ব্যবহার করা হয়েছে, যাতে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের উপর চাপ চারিদিক থেকে আর কি তৈরি করা যায়। ইরানের দাবি, তাদের এই নূতন হামলায় আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নিশানা হয়েছে এবং অপারেশন তার লক্ষ্য অর্জন করেছে। যদিও আমেরিকার তরফ থেকে এখনও এই দাবির কোনো সত্যতা স্বীকার করা হয়নি বা ক্ষতির কোনো হিসাব দেওয়া হয়নি। এমনিতেও তারা এসব জানাতে 1-2 দিন, 3 দিন, 5 দিন সময় লাগিয়ে দেয়। তবে একটা বিষয় এখন একেবারে পরিষ্কার, আগে মিসাইল আলাদা চলতো, ড্রোন আলাদা চলতো, কিন্তু এখন দুটো একসঙ্গে আকাশ থেকে আছড়ে পড়ছে। আর এটাই এই যুদ্ধের নূতন স্টাইল হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা নূতন ওয়েভ আগেরটির চেয়ে বেশি ভারী, বেশি বিপজ্জনক এবং বেশি ধ্বংস নিয়ে আসছে। এখন সবশেষে আরেকটি বড় খবর, আমেরিকা ও ইরানের মধ্যে হামলা তো গত কয়েকদিন ধরেই চলছে, কিন্তু এখন যেসব অ্যালার্ট জারি হচ্ছে তা ইশারা করছে যে হয়তো খুব বড় কিছু ঘটতে চলেছে। আমেরিকা বিশ্বজুড়ে থাকা তাদের নাগরিকদের ফের একবার গ্লোবাল ট্রাভেল অ্যালার্ট বা বৈশ্বিক ভ্রমণ সতর্কতা জারি করেছে। গতকাল 21শে জুলাইয়ের খবর অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সারা বিশ্বে থাকা তাদের নাগরিকদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড কশন অ্যাডভাইজারি পুনরায় জারি করেছে। আমেরিকা বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন নাগরিক যেন চরম সতর্কতা অবলম্বন করেন, সবসময় চোখ কান খোলা রাখেন এবং ফ্লাইট বাতিল বা যাতায়াতে বড় কোনো বাধা এলে যেন প্রত্যেকে প্রস্তুত থাকেন। একই সঙ্গে আমেরিকা তাদের নাগরিকদের বলেছে তারা যেন মধ্যপ্রাচ্যে নতুন করে যাওয়ার আগে আরেকবার ভেবে দেখেন, কারণ পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে, সম্ভব হলে সেখানে যাবেন না। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এটাও বলেছে যে ইরান বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মার্কিন স্বার্থ বা মার্কিন নাগরিকদের নিশানা করতে পারে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো দর্শক বন্ধুরা, এমন একটা অ্যালার্ট আমেরিকা কয়েকদিন আগেও জারি করেছিল, কিন্তু এখন সেটা পুনরায় জারি করা হয়েছে। তাহলে পুনরায় জারি করার উদ্দেশ্যটা কি হতে পারে দর্শক? এর মানে হলো যুদ্ধ এখন আর শুধু মিসাইলের ভাষায় কথা বলছে না, মার্কিন সরকারি অ্যালার্টগুলোও যেন সেই একই গল্প শোনাচ্ছে যে মিডল ইস্টের আকাশে সবচেয়ে ভয়ঙ্কর মেঘ ঘনিয়ে আসা এখনও বাকি, আর হয়তো আগামী কয়েকটা দিন সবচেয়ে কঠিন হতে চলেছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। খবরগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।